গাড়ি থেকে নেমে মস্ত গেটটার সামনে দাঁড়ালো দেবল। গেট নয়, বলা উচিত সিংহ দরজা, আক্ষরিক অর্থেই। কারণ গেটের বিশাল পিলার দুটোর ওপরে দুটো পাথরের সিংহ এখনো বসে আছে। একটা নাক ভাঙা, পা আর লেজের বেশ খানিকটা অংশ খসে গেছে, অন্যটার মাথাটাই ভেঙে গেছে। তবু এক সময় যে দুটো শ্বেত পাথরের কেশরওয়ালা সিংহ থামের মাথায় জাঁকিয়ে বসে থাকতো বুঝতে অসুবিধা হয় না। গেটের অবস্থাও তথৈবচ, কালো আর সোনালি রং ছিল বোধহয়। আবছা মনে পড়ে দেবলের, সেসব উড়ে গেছে অনেক কাল। মাথার দিকে সূচালো শিকগুলো মরছে ঝুরঝুরে। বড় গেটটা সম্ভবত খোলাও হয় না বহুকাল। দেউড়ির পাশের ছোট গেট দিয়েই যাতায়াত চলে। গেট দিয়ে ঢুকে বেশ খানিকটা নুড়ি বেছানো পথ। অনেক কাল আগে নিশ্চয়ই ফুলের কেয়ারি ছিল। এখন দুপাশে আগাছার জঙ্গল। বাগানের মাঝখানের ভাঙা ফোয়ারাটা থেকে দেবলও কখনো জল পড়তে দেখেনি। তবে ফোয়ারার মাঝখানে পরিটা আস্ত ছিল। এখন একটা মুন্ডহীন ধরে ডানা দুটো লেগে আছে। মাঝখান থেকে কঙ্কালের হাতের মতো উকি মারছে জলের পাইপটা। দেখতে দেখতে দেবলের মনে হলো গোটা চৌধুরী বাড়িটাই যেন ওরকম একটা মুন্ডহীন কঙ্কালের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। বাড়ি না বলে অবশ্য প্রাসাদ বলাই ভালো। বিশাল বিশাল খিলান, চওড়া টানা বারান্দা, ঘোরানো সিঁড়ি, কোথাও শ্বেত পাথরের, কোথাও আবার দাবার ছকের মতো সাদা কালো পাথর বসানো মেঝে। মস্ত উঁচু সিলিং থেকে ঝুলে থাকা ঝাড়লণ্ঠন মেঝে জোড়া নরম পার্সিয়ান কার্পেট পাতা বাড়িটাকে নয়নপুর আর তার আশেপাশের মানুষজন রাজবাড়ি বলেই চিনত। যদিও রামেন্দ্রনারায়ণ চৌধুরী মোটেই রাজা ছিলেন না, তবে জমিদার ছিলেন। এই মৌজার অধিকাংশ জমিজিরেতি ছিল তার দখলে। দোর্দণ্ড প্রতাপ এবং অত্যাচারী বলে পুরো পরগনাতেই কুখ্যাত ছিলেন তিনি। শুধু জমির ওপর নির্ভর করে পয়সা নয়, বংশানুক্রমিক জমিদারিও ছিলেন না। ইংরেজদের সঙ্গে নুনের ব্যবসায় পয়সা করেছিলেন। সঙ্গে জাহাজ ঘাটার আরো ২-৫টা ব্যবসাও ছিল। বিশেষ করে ঘড়ি মেরামতির কাজে বিশেষ নামডাক ছিল তার। সেসব থেকে পাওয়া টাকা আর সাহেবদের সঙ্গে দহরম মহরমের সুবাদে জমিদারির পত্তন করতে অসুবিধা হয়নি। কলকাতায় বাড়ি ছিল, কিন্তু বয়স একটু বাড়ার পর ব্যবসার কাজ ছেলেদের হাতে তুলে দিয়ে নিজে চলে এসেছিলেন নয়নপুরে। জমিদারের যোগ্য নায়েব ছিলেন হরিহর পৈতুণ্ডী। দুজনে মিলে প্রজাদের গলায় গামছা দিয়ে খাজনার টাকা আদায় করতেন। সেই টাকায় জমিদার বাড়ির রমরমা বাড়ত। দোল দুর্গোৎসবে মোচ্ছব হতো। কলকাতা থেকে নাকি সাহেব সুবেরাও আসতেন নিমন্ত্রণ রক্ষা করতে।
এসব কথা ভাবতে ভাবতেই বাড়িটার উপর আলগোছের চোখ বোলাচ্ছিল দেবল। এখন অবশ্য বাড়ির চেহারা দেখলে সেসব কথা কল্পনা করাও কঠিন। মস্ত কাঠামোটুকু শুধু টিকে আছে। তাছাড়া গোটা বাড়ির চেহারাটাই একটা দাঁত বের করা কঙ্কালের মতো। ইটের দেওয়াল বেয়ে ওঠা গাছের চারা রীতিমতো ডালপালা মেলে দিয়েছে। দোতলার অনেকগুলো জানালারই খড়খড়ি ভেঙে ঝুলছে। পলেস্তারা খসে গেছে বহু জায়গাতে। শ্রীহীনভাবে বেরিয়ে থাকা ইটের উপর পুরু শ্যাওলার আস্তরণ। একটা প্রাগৈতিহাসিক জন্তুর মতো গোটা বাড়িটাই যেন অতীতের গন্ধ গায়ে মেখে মাটিতে মুখ গুজে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। কথাটা ভেবেই নিজের মনে একটু হাসল দেবল। এই অপেক্ষা পর্ব শেষ হবে এবার। জমি জিরেত অনেক কাল গেছে। নয়নপুরের সঙ্গে সম্পর্ক বলতে ছিল জমিদার রামেন্দ্রনারায়ণ চৌধুরী মানে দেবলের ঠাকুরদার আমলের এই বাড়িটা। সেটাও এবার বিক্রি হয়ে যাবে। এদিকগুলো ইদানিং টুরিস্ট স্পট হিসাবে চিহ্নিত হতে শুরু করেছে। দেবলের সৌভাগ্য যে একজন শাঁসালো প্রমোটারের নজর পড়েছে বাড়িটার দিকে। তিনি একটা রিসর্ট বানাতে চান এখানে। দরদাম করেনি দেবল। এ ভাঙা বাড়ির জন্য যা পাওয়া যায় তাই ভালো। প্রমোটারের আসার কথা আজ বিকেলে। তার আগে একবার বাড়িটা ঘুরে দেখে নিতে হবে। আলাদা করে বিক্রি করার মতো জিনিসপত্র কিছু আছে কিনা। তাই আর দেরি না করে হর্ন বাজালো দেবল। বেশ কিছুক্ষণ পরে দূর থেকে একজনকে আসতে দেখা গেল। কাছে আসতে চিনল দেবল। নগেনদা। বয়স অনেকটাই হয়েছে, তবে সামনে একটু ঝুঁকে পড়লেও চেহারাটা এখনো শক্তপোক্ত। মাথার চুল যদিও বিলকুল সাদা, আর চোখের সেই চনমনে তীক্ষ্ণ চাউনিটাও নেই। কেমন একটা শূন্য দৃষ্টি। চাবিটা হাতে নিয়ে গেটের কাছে এসে দেবলকে দেখে একটু যেন চমকে উঠল নগেনদা। দেবল যদিও গত 20 বছরে নয়নপুরে আসেনি, কিন্তু নগেনদা মাঝে 2-1 বার কলকাতা গেছে, তাই একেবারে না চেনার কথা নয়। তাছাড়া দেবলের আসার খবরও পেয়েছে। তাই নগেনদাকে চমকাতে দেখে একটু অবাক হয়ে দেবল বলল, কি হলো নগেনদা, তুমি কি আমাকে চিনতে পারছো না নাকি? কথার উত্তর না দিয়ে মূর্ছে ধরা তালাটা অতি কষ্টে খুলল নগেনদা। তারপর গেটের পাল্লা দুটো ধরে ঠেলা দিতে একটা বিকট কর্কশ আওয়াজ করে খুলে গেল সে দুটো। পিলে কাঁপানো আওয়াজে চমকে গেছিল দেবল। নগেনদার মুখের ওপর দিয়েও একটা কালো ছায়া যেন খেলে গেল। ফ্যাস ফ্যাসে গলায় বলল, তোমার না কাল আসার কথা ছিল? মানিক বাবুকে তো আমি বলে দিয়েছিলাম আজকের দিনটা বাদ দিতে। সে বলেনি তোমাকে? দেবল ততক্ষণে গাড়িতে উঠে স্টার্ট দিয়েছে।
তাই নগেনদার কথাটাকে তেমন গুরুত্ব দেয় না। কিন্তু গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়ে পিছনের বুট থেকে তাকে সুটকেস নামাতে দেখে নগেনদা ফের বলে, আজ রাতে থাকবে ভেবেছো নাকি? এবার একটু বিরক্ত হয় দেবল। রাতে থাকবো না তো যাব কোথায়? মানিকবাবু তো আসবেন বিকেল বেলা, কথাবার্তা শেষ হতে সন্ধে হয়ে যাবে, তারপর ফিরবো কেমন করে? তোমার সমস্যাটা কি বলো তো নগেনদা? রাধা বাড়ার কিছু নেই বুঝি? টাকা দিচ্ছি, আনিয়ে নাও না। আজকাল তো নয়নপুরে রোজই বাজার বসে, আসার পথে দেখলাম। সুটকেসটা তুলে নিয়ে ঘরের ভিতরে যেতেই আপন মনে গজগজ করে নগেন। অমাবস্যার দিন ভালো নয়, তাই বলেছিলাম আজ না আসতে। অমাবস্যা পূর্ণিমা তো প্রতি মাসেই হয়, তার সঙ্গে দিন ভালো মন্দর কি সম্পর্ক বোঝে না দেবল। কিন্তু নগেনদা ততক্ষণে সুটকেস নিয়ে ভিতরে হাঁটা দিয়েছে, তাই গাড়ি বারান্দা থেকে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে মস্ত বৈঠকখানাটায় একলা দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখে দেবল। দাদু মারা যাবার পর দেবল আর তার মা যখন পাকাপাকি ভাবে কলকাতায় চলে গেল, তখন তার বয়স বছর 10। দাদু মারা গেছিলেন বেশ অদ্ভুত ভাবে। বৈশাখ মাস ছিল, রোজ বিকেলে হাঁটতে যেতেন দাদু, সেদিনও গেছিলেন। একটু পরেই কাল বৈশাখী ঝড় উঠল, সঙ্গে বৃষ্টি আর ঘন ঘন বাজ পড়া। বৃষ্টি থেকে বাঁচতে গাছের নিচে দাঁড়িয়েছিলেন বোধহয়। বাজে পোড়া শরীরটা কালো কাঠের মতো দেখতে হয়ে গেছিল। দেবল জানে লোকে মনে করে রামেন্দ্র নারায়ণ চৌধুরীর কুকর্মের অভিশাপ আছে তাদের বংশে। এই বংশের পুরুষদের মৃত্যু স্বাভাবিকভাবে হয় না। দাদু মারা গেছিলেন বজ্রপাতে। কারখানায় কাজ করার সময় মাথার ওপর ক্রেন ছিঁড়ে পড়ে দেবলের বাবা মারা গেছেন বছর 5 আগে। তবে দেবল নিজে এসবে বিশ্বাস করে না। তার মতে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, তার সঙ্গে অভিশাপের কোনো সম্পর্ক নেই। তবে রামেন্দ্র নারায়ণ চৌধুরীর নামটা মাথায় আসতে দেবলের মনে পড়ে এই বৈঠকখানা ঘরেই একটা মানুষ প্রমাণ ছবি ছিল রামেন্দ্র নারায়ণের। ঈগল পাখির মতো খাড়া নাক আর তীক্ষ্ণ কুটিল চোখওয়ালা লোকটার ছবিটা দেখলেই কেমন যেন অস্বস্তি হতো ছোট্ট দেবলের। তাই এই ঘরটায় পারতপক্ষে একলা ঢুকতো না সে, দরকারও তেমন হতো না। কারণ এই ঘরে তখন দাদুর সঙ্গে দেখা করতে বাইরের লোকজনেরা আসতেন। মায়ের সঙ্গে দেবল থাকতো দোতলায়। কথাগুলো ভাবতে ভাবতেই কেমন যেন একটা অস্বস্তি বোধ হলো দেবলের, যেন কেউ আড়াল থেকে তার দিকে নজর রাখছে। একটু অবাক হয়ে পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল ছবিটা। রামেন্দ্র নারায়ণ যেন এক দৃষ্টে তাকিয়ে আছেন তার দিকে। অয়েল পেইন্টিং, কিন্তু এত বছর পরেও চোখ দুটো অস্বাভাবিক জলজলে। ঘরের সব আসবাবপত্রই ধুলোয় মলিন, কিন্তু ছবিটায় যেন সময়ের ছাপ পড়েনি একটুও। গাটাও শিরশির করছিল দেবলের।
তাই চোখ সরিয়ে নিয়ে এগোলো সিঁড়ির দিকে। ঘর থেকে বেরিয়ে চওড়া বারান্দা, তার দুপাশ দিয়ে উঠেছে দোতলায় ওঠার সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনতে পেল পুরনো গ্র্যান্ডফাদার ক্লকের ঢং ঢং আওয়াজ। ঘড়িটা দাদুর আমল থেকে বৈঠকখানার কোণে রাখা থাকত, কিন্তু কখনো ঘন্টা বাজতে শোনেনি দেবল। ঘড়িটা তার মানে নগেনদা ঠিক করিয়েছে, সেক্ষেত্রে এটার জন্য আলাদা দাম পাওয়া যাবে। হাজার হোক এরকম একটা অ্যান্টিক ঘড়ি। কথাটা ভেবেই মনটা খুশি খুশি হয়ে গেছিল দেবলের। কিন্তু সিঁড়ির মুখে নগেনদাকে দেখে খুশিটা উপে গেল। নগেনদার মুখটা ফ্যাকাশে, দু হাতে বারান্দার রেলিংটা এত শক্ত করে ধরে আছে যে হাতের শিরাগুলো ফুলে উঠেছে। দেবলকে দেখে ফিসফিস করে বলল, শুনতে পেয়েছ? কি শুনবো? শুনতে পেলে না? ঘন্টা বাজলো। হ্যাঁ, শুনলাম তো, দাদুর গ্র্যান্ডফাদার ক্লক। আগে তো কোনোদিনও শুনিনি। ঘড়িটা সারিয়েছ বুঝি? বিড়বিড় করে মাথা নাড়ল নগেনদা। না, এতকাল বাজেনি, ঠিক আজকেই বাজলো। আমি ঠিক বুঝেছি, আজই সেই দিন। আপন মনে মাথা নাড়তে নাড়তে ঘর থেকে বেরিয়ে গেল নগেনদা। বুড়োর মাথাটা যে একেবারেই গেছে বুঝতে অসুবিধা হলো না দেবলের। বাড়িটা বিক্রি হয়ে গেলে কোথায় যে যাবে কে জানে। সারাটা জীবন তো এই চৌধুরী বাড়িতেই কেটে গেল। আত্মীয় স্বজন কেউ আছে কিনা জিজ্ঞাসা করতে হবে, না হলে কিছু টাকা পয়সা দিয়ে একটা ব্যবস্থাও করতে হবে। ভাবতে ভাবতেই ঘরে ঢুকে মনটা ভালো হয়ে গেল দেবলের। এই ঘরটাতেই মায়ের সঙ্গে থাকতো সে। পূব দক্ষিণ খোলা আলোয় ভাসাভাসি ঘর। নগেনদা যতই অকর্মণ্য হয়ে পড়ুক, এই ঘরটাকে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। মেহগিনির পালঙ্কের ওপর ফর্সা চাদর পাতা, বালিশ পাশবালিশ, এমনকি একটা পাতলা কাঁথা পর্যন্ত পায়ের কাছে পরিপাটি করে গোছানো। দুপুরের খাওয়াও ভালোই হলো। ভাত, ডাল, দুরকম ভাজা মাছ, শেষ পাতে পায়েসও ছিল। রান্না নাকি নগেনদা নিজেই করে, যদিও নিজের সেদ্ধ ভাত ছাড়া কিছু লাগে না। দেবল এসেছে বলেই বিশেষ আয়োজন। রান্নাও ভালো, তৃপ্তি করেই খাচ্ছিল দেবল। যদিও নগেনদার মুখটা ফ্যাকাশে মতো হয়েই ছিল। মাঝে মাঝেই যেন চমকে আশপাশটা সতর্কভাবে দেখে নিচ্ছিল। মানিকবাবু এলেন বিকেল পড়তে। তখনও দিনের আলো রয়েছে ভালো মতো। বাড়িটা ঘুরিয়ে দেখালো দেবল। বাড়ি লাগোয়া বেশ কয়েক বিঘে জায়গা, সামনে ফুলের বাগান, পিছন দিকে ফলের গাছ অনেক। সবজির চাষও নাকি হতো এক সময়। এক পাশে বিশাল পুকুর, বাঁধানো ঘাট, এখন ফেটে চৌচির। ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল বাগানের একেবারে শেষ প্রান্তে খিড়কির গেটের কাছে একটা ছোট্ট চালা ঘরের মতো। নগেনদা পিছন পিছন আসছিল। জিজ্ঞাসা করতে বলল,
ওটা তো হাসেম ফকিরের মাজার, মনে নেই? তোমার দাদুর সময় থেকেই ছিল। দাদুর বন্ধু ছিলেন হাসেম ফকির, মাজারখানা তিনিই বানান। ফকির অনেক কাল দেহ রেখেছেন, মাজারের পাশেই ওনাকে মাটি দেওয়া হয়েছিল। পাড়ার লোকজন আসে, মোমবাতি জ্বালিয়ে যায়। কার্তিক মাস, দিন ছোট হতে শুরু করেছে। মানিকবাবু চলে যাওয়ার পরেই ঝুপ করে অন্ধকার নেমে এলো। নয়নপুরে ইলেকট্রিসিটি আছে, কিন্তু ভোল্টেজের অবস্থা খুবই খারাপ। দেবলের ঘরের আলোটা জ্বলছে একেবারেই মিটমিট করে। টেলিভিশন নেই, ইন্টারনেটও থাকছে না বেশিরভাগ সময়, তাই ফেসবুক ঘেটে সময় কাটানোরও উপায় নেই। দেবল তাই ঠিক করেছিল তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। এমনিতেই ভোরবেলা বেরোতে হবে বলে রাতে ভালো ঘুম হয়নি, তাই একটা লম্বা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে নেওয়াই ভালো। কালকের দিনটা পেরোলেই তো আবার সোমবার থেকে অফিসের কাজে জুতে যেতে হবে। নগেনদা আজ আসতে বারণ করেছিল ঠিকই, কিন্তু দেবলের অফিস যে ছুটি দিতে রাজি নয় সেটা আর জানবে কি করে। যদিও নগেনদা কেন আসতে বারণ করেছিল, কেন হঠাৎ আজকের দিনটা ভালো নয় বলছিল বারবার, সেটা দেবলের মাথায় ঢোকেনি। রাতে খাবার সময় কথাটা জিজ্ঞাসা করবে ভেবেও ভুলে গেছিল। রাতে খাবার ব্যবস্থা ঘরেই, ডিমের কষা, আলুর চোখা আর রুটি। খাটের পাশে ছোট্ট টেবিলটায় খাবার গুছিয়ে দিয়েছিল নগেনদা। ভারী কাঁসার গ্লাসে জল দিয়ে ঘরের কুজোটা ভর্তি আছে কিনা দেখে নিয়েছিল। তারপর বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে দিয়ে মশারি খাটিয়ে ঘর থেকে বেরোনোর সময় হঠাৎ বলল, খাওয়া সেরে শুয়ে পড়ো, বাসন কোসন এখানেই থাক, সকালে আমি নিয়ে যাব। জানলা দরজা বন্ধ করে শোবে কিন্তু। আর শোনো, আমি ছাড়া অন্য কেউ ডাকলে সাড়া দিও না যেন। তুমি ছাড়া আর কে ডাকবে? আর কে আছে এই বাড়িতে শুনি? অত জানি না বাপু, যা বললাম মনে রেখো। দিনটা খারাপ, আজ আসতে বারণ করেছিলাম, সে কথা তো শুনলে না। এখন বড় ঘড়িতে 13টার ঘন্টা না পড়লেই বাঁচি। কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল নগেনদা। আর এই 13টার ঘন্টা কথাটা শুনেই মাথার মধ্যে যেন বিদ্যুতের ঝিলিক খেয়ে গেল দেবলের। আশ্চর্য, এই ঘটনাটা তো সে জানতো, নগেনদাই বলেছিল একদিন। জমিদার রামেন্দ্র নারায়ণ চৌধুরীর নিষ্ঠুরতার গল্প। পরপর 2 বছর অজন্মা হয়েছিল নয়নপুরে। ক্ষেতের ফসল জ্বলে গেছে, মানুষ না খেতে পেয়ে মরছে। সেই সুযোগে চড়া সুদে টাকা ধার দিয়েছিলেন জমিদার, প্রজারাও বাধ্য হয়েছিল নিতে। 2 বছর পরে যখন ধান হলো, তখন জমিদার জানিয়ে দিলেন সুদে আসলে সেই ধারের টাকা শোধ করতে হবে প্রজাদের। ফসল কেউ ঘরে তুলতে পারবে না, সব ফসল তুলে দিয়ে আসতে হবে জমিদারের গোলায়। প্রজারা রাজি নয়।
তারা ঠিক করেছে গোপনে রাতের অন্ধকারে ফসল কেটে নিয়ে যাবে। তারপর দরকার হলে সবাই মিলে নিজেদের গোলা পাহারা দেবে। প্রজারা যে এরকম মতলব আটছে সে খবর পৌঁছে গেছিল জমিদার বাবুর কানেও। গরিব চাষিদের এত বড় দুঃসাহস তিনি কি করে মেনে নেবেন? তাই তাদের জব্দ করতে এক ভয়ানক পরিকল্পনা করলেন জমিদার রামেন্দ্র নারায়ণ চৌধুরী। নিজের সব লাঠিয়ালকে চুপি চুপি ডেকে পাঠালেন জমিদার বাড়িতে। ঠিক হলো রাতের অন্ধকারে তারা গিয়ে চাষিদের গোটা পাড়া ঘিরে ফেলবে। তাদের সঙ্গে থাকবে নায়েব মশাইও। জমিদার বাড়ির বিশাল গ্র্যান্ডফাদার ক্লক তখন প্রতি ঘন্টায় ঢং ঢং করে বেজে সময় বলতো। বহু দূর থেকে শোনা যেত সেই ঘন্টার আওয়াজ। অমাবস্যার রাতে পরিকল্পনা মতো লাঠিয়ালরা ঘিরে ফেলল চাষিদের পাড়া। ঘড়ি মেরামতিতে দক্ষ রামেন্দ্র নারায়ণ এমন ব্যবস্থা রেখেছিলেন যাতে ঠিক রাত 12টায় ঘড়িতে 13টা ঘন্টা পড়বে। আর এই 13 নম্বর ঘন্টার শব্দ শোনা মাত্রই সব লাঠিয়ালরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে, যাতে চাষিরা তৈরি হবার কোনো সময় না পায়, এমনকি পালিয়ে যেতেও না পারে। সবাইকে মেরে বাড়ি ঘরে আগুন লাগিয়ে চলে আসবে লাঠিয়ালরা। জোয়ান মদ্য বুড়ো বাচ্চা কাউকে রেয়াত করা হবে না। পরিকল্পনা মাফিক কাজ হলো। পুড়ে খাক হয়ে গেল চাষিদের পাড়া। অসংখ্য মানুষ মারা গেল। পুলিশ এসে জমিদারের বাড়িতে চা জল খাবার খেয়ে চলে গেল। কোনো বিচার হলো না। অপরাধীও ধরা পড়ল না। সবকিছুই আবার আগের মতো চলতে লাগলো। কিন্তু সেই গ্র্যান্ডফাদার ক্লক বন্ধ হয়ে গেল। তাতে আর ঘন্টাও পড়ে না, কাঁটাও নড়ে না। তার কিছুদিন বাদে একদিন জমিদার বাবু তার ঘোড়ার গাড়িতে চড়ে গেট দিয়ে বেরোচ্ছেন, এমন সময় পথ আটকে দাঁড়ালো এক পাগল বুড়ি। হাওয়ায় তার পাকা চুল এলোমেলো উঠছে, দু চোখ দিয়ে ঠিকরে আগুন বেরোচ্ছে। জমিদারের মুখের সামনে আঙুল তুলে সে বলল, মনে করিস না তুই রেহাই পাবে, তারা সবাই আসবে, আবার আসবে। যেদিনে তোরা মেরেছিস সেদিনেই ফিরে আসবে তারা। সেদিন তুইও রক্ষা পাবি না, তোর বংশের কেউ রক্ষা পাবে না। গেটের পাহারাদাররা তক্ষুনি বুড়িকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু সেদিন বাড়ি ফিরেই জ্বর আসে রামেন্দ্র নারায়ণের। জ্বরের ঘোরে সারাক্ষণ নাকি ভুল বকছিলেন, কোনো ওষুধ কাজ করেনি। সেই জ্বরেই 3 দিনের মাথায় মারা যান রামেন্দ্র নারায়ণ। গল্পটা নগেনদা বলেছিল দেবলকে, আর এটাও বলেছিল সেই দিনটা নাকি ছিল কার্তিক মাসের অমাবস্যা। সে বছর নাকি কোনো একটা মাসে 2টো অমাবস্যা পড়েছিল, তাই কার্তিকের ওই দিনটি ছিল বছরের 8ম অমাবস্যা।
নগেনদার কেমন একটা ধারণা ছিল, কার্তিক মাসে অষ্টম অমাবস্যায় যদি বড় ঘড়িতে 13টার ঘন্টা পড়ে, তাহলে সেই পুড়ে মরে যাওয়া চাষিদের প্রেতাত্মারা জেগে উঠে এই জমিদার বাড়িতে হানা দেবে প্রতিশোধ নিতে। মাসটা যে কার্তিক সেটা দেবল জানে, কিন্তু পূর্ণিমা অমাবস্যা তো আর খেয়াল রাখা সম্ভব নয়। মোবাইলটা তুলে নিয়ে দেবল দেখল ইন্টারনেট রয়েছে। গুগলে সার্চ দিতেই বোঝা গেল রাতটা অমাবস্যার, আর শ্রাবণে 2টো অমাবস্যা পড়েছে। তাই বৈশাখ মাস থেকে ধরলে এটাও বছরের অষ্টম অমাবস্যা। সবটাই একজন অশিক্ষিত মানুষের মন গড়া গল্প, জানে দেবল। তবুও সবই কেমন যেন মিলে যাচ্ছে দেখে শিরদাঁড়ার কাছটা শিরশির করে উঠল একটু। মন ঘোরানোর জন্য মোবাইলের দিকে তাকিয়ে দেখল ইন্টারনেট চলে গেছে আবার। ঠান্ডা নেই তেমন, তবু জানালাগুলো বন্ধই করে দিল। ঠিক করলো আলোটা নেভানোর দরকার নেই, এমনিতেই যেরকম নিভু নিভু আলো, ঘুমোতে অসুবিধা হবে না। কিন্তু মশারির ভেতর ঢুকে বালিশে মাথা রাখতেই দুবার দপদপ করে নিভে গেল আলোটা। মুহূর্তের মধ্যে জমাট বাঁধা কালো অন্ধকার যেন চারপাশ থেকে চেপে ধরল দেবলকে। সঙ্গে অদ্ভুত কানে তালা ধরা নৈশব্দ, একটা ঝিঝির ডাকও কোথাও শোনা যাচ্ছে না। প্রাণপণে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে দেবল, একটু যেন ঝিমুনিও এসেছিল। কিন্তু হঠাৎ একটা প্রবল অস্বস্তিতে ঘুম ভেঙে গেল। রাত কটা বোঝার জন্য অভ্যাসে বালিশের পাশ হাতড়ে দেখল মোবাইল চলছে না, অথচ চার্জ যে ছিল সে একটু আগেও দেখেছে। ঘর আগের মতোই নিশ্ছিদ্র অন্ধকার, কিন্তু দেবল স্পষ্ট বুঝতে পারছিল অতীতের পাতা উল্টে রামেন্দ্র নারায়ণ চৌধুরীর জমিদার বাড়ি জেগে উঠেছে। গোপন ষড়যন্ত্রের ফিসফাস শোনা যাচ্ছে দেওয়ালের ওপারে। কারা যেন হেঁটে যাচ্ছে সতর্ক পায়ে, কথা বলছে চাপা গলায়। লাঠি সড়কে ঠোকাঠুকির অস্পষ্ট শব্দ কানে আসছে। ঠিক দেবলের ঘরের সামনে দিয়ে কে যেন খুব তাড়াতাড়ি হেঁটে যেতে গিয়ে থমকে দাঁড়ালো দরজার সামনে। নিঃশ্বাস বন্ধ করে শুয়ে আছে দেবল। না, পায়ের আওয়াজ এগিয়ে এলো সিঁড়ির দিকে। নিচের তলায় অনেক মানুষের অস্পষ্ট অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। লোহার উপর ঘষ্টানোর মৃদু আওয়াজ। সাবধানে সিংহদ্বার খুলে কারা যেন বেরিয়ে গেল। গোটা বাড়িটা দম বন্ধ করে কি এক সর্বনাশের জন্য অপেক্ষা করছে। কান খাড়া করে বিছানায় শুয়ে আছে দেবল। হঠাৎ রাতের অন্ধকারের সব নৈশব্দ ভেঙে দিয়ে গ্র্যান্ডফাদার ক্লকের ঘন্টা বাজতে শুরু করলো। ঢং ঢং ঢং। 1, 2, 3,
গুনছে দেবল। 5, 6, 7। প্রতিটা ঘন্টার শব্দ যেন চারপাশের পৃথিবীটাকে ঠেলে দিচ্ছে একটা অন্ধকার গহ্বরের দিকে। 8, 9, 10 ঘন্টার শব্দে জেগে উঠছে প্রেত লোকের প্রহরীরা। অবয়ব পাচ্ছে বাতাসে মিলিয়ে যাওয়া মানুষ। যে কোনো সময় খুলে যাবে মৃত্যুপুরীর দরজা। ঢং ঢং করে 12টার ঘন্টা বেজে থামলো ঘড়ি। পর কয়েক মুহূর্তে নৈঃশব্দ, দম বন্ধ অপেক্ষা। তারপরে আবার নড়ে উঠল পেন্ডুলাম। 13টার ঘন্টা ঘোষণা করলো অশনি সংকেত। একটা বিরাট চিৎকার যেন ভেসে এলো অন্ধকারের সমুদ্র থেকে। আতঙ্কে বিছানায় উঠে বসলো দেবল। সব জানালা বন্ধ, কিন্তু তবু সে স্পষ্ট দেখতে পেল আগুনের লেলিহান শিখা ঘিরে ফেলছে অনেকগুলো বাড়িকে। দাউ দাউ করে জ্বলছে খড়ের চাল। প্রাণপণে ছুটে পালাতে গিয়ে ছিটকে পড়ছে মানুষ। আর্তনাদ করতে করতে লুটিয়ে পড়ছে মাটিতে। এই সবই দেবলের জানা, কিন্তু এ কি দেবলের দৃষ্টির সামনে আর্তনাদ করতে করতে হঠাৎ আবার দাঁড়াতে লাগলো মানুষগুলো। তাদের গোটা গায়ে আগুন। একদল জ্বলন্ত মানুষ ছুটে আসছে। দেবল জানে তারা ছুটে আসছে জমিদার বাড়ির দিকে। বহু যুগ আগে ঘটে যাওয়া অন্যায় প্রতিশোধ নিতে ছুটে আসছে মানুষগুলো। জমিদার রামেন্দ্র নারায়ণ চৌধুরীর ওপর প্রতিশোধ নেবে তারা। দেবলের শরীরও বইছে সেই বংশেরই রক্ত। তাই রেহাই নেই, তারও রেহাই নেই। এখনই পালাতে হবে তাকে, কিন্তু কোথায় পালাবে? আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে গেছে দেবলের। মাথা কাজ করছে না। দরজায় ঠক ঠক শব্দ। নগেনদার গলা। দৌড়ে গিয়ে দরজা খোলে দেবল। আতঙ্কে দু চোখ বিস্ফারিত নগেনদার। ওরা আসছে, এসে যাবে এখনই। পালাও তুমি, তোমাকে ছাড়বে না ওরা। দেবলের হাত ধরে টানছে নগেনদা। ছুটে সিঁড়ি দিয়ে নামে দুজনে। জ্বলন্ত মানুষগুলো পৌঁছে গেছে গেটের কাছে। গেট ধরে ঝাঁকুনি দিচ্ছে সবাই মিলে। যে কোনো মুহূর্তে ভেঙে যাবে ঝুরঝুরে ফটক। দেবলকে সঙ্গে নিয়ে নগেনদা ছুটছে বাড়ির পিছন দিকে। গেট ভেঙে পড়ার শব্দ। স্রোতের মতো ঢুকে আসছে জ্বলন্ত মানুষের দল। দেবলকে দেখতে পেয়ে গেছে তারা। ছুটে আসছে এদিকেই। পিছিয়ে গেছে নগেনদা, হাঁফিয়ে গেছে। পালাও, মাজারে যাও, হাসেম ফকিরের কাছে। কোনো রকমে কথা ভুলেই হুমড়ি খেয়ে পড়ে গেল নগেনদা। পাগলের মতো ছুটছে দেবল। লোকগুলো কাছে এসে গেছে, যে কোনো সময় ধরে ফেলবে তাকে। তারার আলোয় মাজারের খড়ের চালটা দেখতে পেয়ে প্রাণপণে ছুটে ভিতরের দিকে কোনো রকমে বেদিটা আঁকড়ে লুটিয়ে পড়ল দেবল। জ্ঞান হারিয়ে যাওয়ার আগে এক মুহূর্তের জন্য শুধু দেখতে পেল দু হাত উপরে তুলে তার শরীরটাকে আড়াল করে এসে দাঁড়িয়েছেন এক ফকির। তাকে দেখে
থমকে গেছে জ্বলন্ত মানুষের দলটা। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে নয়নপুরের জমিদার রামেন্দ্র নারায়ণ চৌধুরীর বাড়ি। বাড়ির সব আসবাব, রামেন্দ্র নারায়ণের ছবি, গ্র্যান্ডফাদার ক্লক সবই পুড়ে খাক হয়ে গেছে। শেষ মুহূর্তে পালাতে পেরেছিলেন বলে বেঁচে গেছেন দেবল চৌধুরী। তবে বাড়ির পুরনো চাকর নগেন সূত্রধর পুড়ে মারা গেছে। খবরটা স্থানীয় সংবাদপত্রে বেরিয়েছিল। মানিকবাবু অবশ্য বাড়ি কেনার সিদ্ধান্ত বদলাননি। তবে জমিদার বাড়ি মেরামত করে হাভেলির ধাঁচে রিসর্ট বানানোর পরিকল্পনা তাকে বাদ দিতে হয়েছে। দেবল তাকে দিয়ে শুধু একটি শর্ত দিয়েছে, মাজার আর তার চারপাশের 1 কাঠা জমি সে বেচবে না। সেখানে হাসেম ফকিরের কবরের পাশে রামেন্দ্র নারায়ণের অত্যাচারের মৃত নয়নপুরের চাষিদের স্মৃতিতে একটা সুন্দর শ্বেত পাথরের ফলকও সে লাগিয়ে দিয়েছে। শুনছিলেন দীপান্বিতা রায়ের লেখা 13টার ঘন্টা। আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টায় নতুন গল্পের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।